এই পোশাকগুলো পরে যদি কোনো বিশেষ দলের লোকজন আইন শৃঙ্খলা বাহিনীর লোক হিসাবে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে যেতে পারে বা সেখানে দাঁড়াতে পারে, তাহলে আপনি বুঝতে পারছেন যে ভোট কেন্দ্রের অবস্থাটা কি দাঁড়াবে। সেনাবাহিনী যতই বড় বড় কথা বলুক, পুলিশ যত বড় বড় কথা বলুক, তারা কিন্তু কেউ সামলাতে পারবে না। আমরা একটা হিসাব পেয়েছি গতকালকে যে 5.5 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন এই সমস্ত ভোট কেন্দ্রে থাকবে। তো এই ভোট কেন্দ্রে থাকলেও সেখানে আরেকটি বিষয় থাকবে। সেই বিষয়টি হচ্ছে খুবই যেটা আপনার গুরুত্বপূর্ণ এবং খুব ভীতিকর। সেটি হলো র্যাবের পোশাক চেঞ্জ করা হচ্ছে খুব রিসেন্টলি, যেটা সেভাবে ঘোষণায় আসেনি। র্যাবের নামও চেঞ্জ করা হচ্ছে। তো সেই র্যাবের যে পোশাক, সেই র্যাবের সদস্য সংখ্যা, সেই সদস্য সংখ্যার থেকেও আরো 20,000-25,000 মতন বেশি পোশাক অর্ডার দেওয়া হয়েছে। তো এই পোশাকগুলো পরে যদি কোনো বিশেষ দলের লোকজন আইন শৃঙ্খলা বাহিনীর লোক হিসাবে ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে যেতে পারে বা সেখানে দাঁড়াতে পারে, তাহলে আপনি বুঝতে পারছেন যে ভোট কেন্দ্রের অবস্থাটা কি দাঁড়াবে। সেটা তখন পুলিশের পক্ষে বা সেনাবাহিনীর পক্ষে সামলানো সম্ভব হবে না। তো এই জিনিসটা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা সংশ্লিষ্ট বিভাগ, তারা কিন্তু মোটামুটি বুঝতে পারছে যে সামথিং কিছু একটা ঘটতে যাচ্ছে 12 তারিখে বা তার আগে। কিছু একটা ঘটতে যাচ্ছে, এটা তো আমরা অনেকদিন ধরেই শুনছি। ফলে কি ঘটতে যাচ্ছে কেন কিছু খুব দৃশ্যমান হয় না। কিন্তু আমি গত 2 দিন ধরে ক্যান্টনমেন্টের ভেতরে কিছু খবর পাচ্ছি। আমি মানে খবর নাকি এগুলো আসলেই এগুলোর ভিত্তি আছে আমি ঠিক জানি না। তো সেনাবাহিনীর ভূমিকাটা কি হচ্ছে? সেনাবাহিনীর আপনি এককভাবে সেনাবাহিনীর ভূমিকা এখানে দেখতে পাবেন না। সেনাবাহিনীর ভেতরে বিভিন্ন রকম ভূমিকা হচ্ছে এখন। সেনাবাহিনী এককভাবে একটি সিদ্ধান্তে অটল হয়ে আছেন এরকম মনে হওয়ার কোনো কারণ নেই। এরকম যদি হতো তাহলে সেনাপ্রধান এই বারবার করে এই বিবৃতি দিতেন না যে আমরা যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করব। যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেনাবাহিনী রক্ষা করতে যে পারেনি গত 1.5 বছরে তার ঘুরি ঘুরি প্রমাণ পাওয়া গেছে, পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানি, পাওয়া গেছে। এখানে আরেকটি বিষয় যেটি বলা হয়নি আমার, সেই বিষয়টি বলি। সেটি হলো যে নির্বাচনের পরে যেটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা মোটামুটি আমরা সবাই জানি যে দলই জয়ী হোক না কেন সে কিন্তু ক্ষমতায় বসতে পারবে না। সেই দলকে জুলাই সনদের শর্ত অনুযায়ী জাতীয় গণপরিষদ এরকম একটি পরিষদের অন্তর্ভুক্ত হয়ে থাকতে হবে। তারা সংসদ সদস্য হয়ে থাকবেন, কিন্তু তারা কেউ পার্লামেন্ট হাউসে বসতে পারবেন না, সংসদ ভবনে বসতে পারবেন না। তাদের শপথ নেওয়াটা ওইভাবে হবে না। কে শপথ পড়াবে এখন পর্যন্ত নিশ্চিত না, যেহেতু স্পিকার নাই, এবং স্পিকারের দায়িত্ব পালন করার কথা হচ্ছে আইন উপদেষ্টার। আমরা সেই প্রথম দিকে জেনেছিলাম 24 সালে যে স্পিকারের দায়িত্ব আইন উপদেষ্টাই পালন করবেন। এখন আইন উপদেষ্টার কাছে যদি আপনি শপথ নেন সেটি বৈধ হবে কিনা সে ব্যাপারে হাইকোর্টের কোনো মতামত এখন পর্যন্ত আসেনি। আর যদি আপনি গণপরিষদ হিসাবে টিকে থাকেন, আপনি যদি 280 দিন আপনাকে যদি ক্ষমতাবিহীন ভাবে রাখা হয়, ওই 280 দিনের ভিতরে ডক্টর ইউনূস কি করবেন আপনি জানেন না। তাহলে যে দলটি জয়ী হতে চাচ্ছে, আমি একেবারে নাম ধরে যদি বলি যে বিএনপি যদি মনে করে যে জয়ী হলেই তারা সরকার গঠন করবে, তারা পারবে না। এই ব্যাপারটি যখন তারা বুঝতে পেরে গেছে, তখন তারাও এই নির্বাচনের ব্যাপারে অতটা আগ্রহ দেখাবে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীর আল জাজিরায় যে সাক্ষাৎকার দিলেন এবং যেভাবে ঢালাও ভাবে সব রকম অভিযোগকে তিনি বায়াসড বলে বাতিল করে দেওয়ার চেষ্টা করলেন, তাতে কি মনে হয় যে তারা আসলে নির্বাচন থেকে সরে দাঁড়াবে, কিংবা তাদের ওই বোধোদয় আছে কিনা তাদের জন্য কোন ফাঁদ এখন পেতে রাখা হয়েছে? বোধোদয় আছে, কিন্তু তারা সেটা মানেন কিনা সেটি হলো বিষয়। তারা ব্যাপারটা বুঝতে পারছেন না এমন না, তারা পড়খাও রাজনীতিবিদ, তারা সবই জানেন, সবই বুঝতে পারছেন, কিন্তু মানবেন কিনা, মানছেন কিনা, এইটি হচ্ছে প্রশ্ন। এখন ইউনূস সাহেবকে খুশি করার জন্য আপনাকে দিনে 24 বার অন্তত বলতে হবে যে হ্যাঁ ভোট দিন। আপনার কর্মীদেরকে, সমর্থকদেরকে আপনাকে বারবার করে বলতে হবে যে আপনারা হ্যাঁ ভোট দিন, কারণ এটা হ্যাঁ ভোট দেওয়া সরকারের কাছ থেকে নির্দেশ এসছে, দিতে হবে, বলতে হবে এটা। তো সেটা আপনি বলছেন, কিন্তু আপনি এইটুকু বুঝতে পারছেন না যে হ্যাঁ ভোট দিলে পরবর্তীতে জাতীয় নির্বাচনের বেলায় আপনি জয়ী হওয়ার পরে কি ঘটতে যাচ্ছে। তো এটাও তারা বুঝতে পারছে। জাতীয় নির্বাচনে তারা জয়ী হওয়ার পর এদিকে হ্যাঁ ভোট দিয়েছে, হ্যাঁ ভোট দেওয়াতে জুলাই সনদ পাশ হয়ে গেল। আবার তারা জাতীয় নির্বাচনে জয়ী হয়ে তারা সরকার গঠন করতে যাচ্ছে, তাদের সরকার গঠন করতে দেওয়া হবে না, তারা সরকার গঠন করতে পারবে না, এটাও তারা জানে।
জানে বলেই আমার ধারণা তারা শেষ মুহূর্ত পর্যন্ত সরকারকে খুশি রাখার জন্য বা সরকারকে সন্তুষ্ট রাখার জন্য হ্যাঁ ভোটের কথা বলবে, নির্বাচনের লড়াই করার কথা বলবে, মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতার কথা বলবে, কিন্তু শেষ মুহূর্তে এসে যখন তারা দেখবে যে আমরা তো জিতবই না, আর জিতলেও সরকার গঠন করতে পারবো না, তখন তারা নির্বাচন থেকে পিছিয়ে যাবে। মানে আপনার কাছে কেন মনে হয় বিএনপি এরকম একটা সিদ্ধান্ত নেবে? যদি না পিছিয়ে যায় তাহলে বিএনপি রাজনৈতিকভাবে ভীষণভাবে পরাজিত হবে। তারা তো সেটাকে পরাজয় মনে করছে না। তারা তো আমি তো এখন পর্যন্ত দেখছি না যে তারা এটাকে পরাজয় বলে মনে করছে। এখন তাদের কাছে পরাজয় মনে হচ্ছে না, তারা নির্বাচনের পরে বুঝতে পারবে যে কত বড় পরাজয় তাদের হয়ে গেছে। ওকে, কিন্তু তাদের সামনে কি আর কোনো মানে স্থগিত করা ছাড়া বা নির্বাচন বর্জন করা ছাড়া তাদের সামনে কি আর কোনো উপায় আছে? প্রশ্ন তুলছি এই কারণে, তারা তো এখনো মনে করে জাস্ট 12 তারিখের নির্বাচনটা যদি কোনোভাবে পার করা যায় তারপরে তারা ক্ষমতায়। এটি তো তারা খুব মানে খুব স্ট্রংলি বিলিভ করছে। তারা স্ট্রংলি বিলিভ করছে এই জন্য যে তারা এর আগে দেখেছে যে জামাতের ভোট 3 থেকে 4% বা 5%, ইদানিং যদি বেড়েও যায় তো সেটা 10%। 10%-এর বেশি তো ভোট জামাত পায় না, এটা তো হচ্ছে বিএনপির একটা ক্যালকুলেশন। তো সেই ক্যালকুলেশনে বিএনপি নিজে 30 থেকে 35%, 40% ভোট পেতে পারে। তাহলে বিএনপি খুব সহজে বুঝে যাচ্ছে যে আমরা একেবারে বিনা বাধায় চোখ বন্ধ করে আমরা নির্বাচনে জয়ী হব। কিন্তু জামাত যে ফাঁদগুলো পেতে রেখেছে সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, টেকনিক্যালি, ট্যাকটিক্যালি, সামরিকভাবে, যে ফাঁদগুলো পেতে রেখেছে সেই ফাঁদগুলোকে ওভারকাম করার ক্ষমতা বিএনপি নেই, এই মুহূর্তে নেই। সেই ফাঁদগুলো একমাত্র বিএনপি প্রতিহত করতে পারত যদি বিএনপি এবং আওয়ামী লীগ একসঙ্গে একটা ঐক্যমত্য পৌঁছাতে পারত। তা যেহেতু করেনি বিএনপি, সুতরাং বিএনপি একার পক্ষে জামাতের এই ফাঁদকে ভাঙা সম্ভব না। সম্ভব না হলে কি হবে, যে জয়ী হওয়ার পরেও বিএনপি জামাতকে সুপারসিড করে কিন্তু ক্ষমতায় যেতে পারবে না। তাহলে বিএনপির পক্ষে কি করার উচিত? একটাই মাত্র পথ আছে, হয় পিছিয়ে আসা, নতুবা এই যে জামাতের যে ফাঁদ পাতা সেই ফাঁদটাকে ভাঙার চেষ্টা করা, সরকারকে ডিরেক্টলি চার্জ করা, নির্বাচন কমিশনকে চার্জ করা যে নির্বাচন ফেয়ার হচ্ছে না। তো ফেয়ার হচ্ছে না বলে আপনি চার্জ করে তো পারবেন না, আপনাকে যেটা করতে হবে আপনাকে নিজেকে সরিয়ে নিতে হবে, আর কোনো ওয়ে নেই। আপনার কাছে কি মনে হয় বিএনপির হাইকমান্ডে এমন কোনো আলাপ আলোচনা, এমন কোনো প্রক্রিয়া তাদের কি আছে? প্রক্রিয়া আছে, সিদ্ধান্ত নেবে কিনা সেটি আমি নিশ্চিত না, প্রক্রিয়া আছে। ফখরুল ইসলাম আলমগীর সাহেবের গত এক সপ্তাহের কথাবার্তাতে এটা পরিষ্কার হয় যে তিনি ব্যাপারটাতে চিন্তিত। কিন্তু আমি এইটুকু আমার অনুমান যে তাদের ভিতরে এটা নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়, এটা নিয়ে গবেষণা করা হয়, কিন্তু তারা যে সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না এই ব্যাপারটাই নিশ্চিত হওয়া যাচ্ছে না যে তারা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন শেষ পর্যন্ত। ওকে, বুঝতে পেরেছি যে তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। অন্যদিকে আপনি দেখেন গত 2-3 দিন আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কিন্তু বলছিলেন যে যে কোনো মূল্যে তারা নির্বাচন করার জন্য, সংগঠিত করার জন্য তাদের প্রস্তুতি আছে, এটাকে ভন্ডুল করতে পারবে না। সো সেনাবাহিনীর অবস্থানটা যদি আরেকবার একটু পরিষ্কার করতেন। উনি আজ থেকে 3 মাস আগে বলেছিলেন যে প্রতিটি কেন্দ্রে মিনিমাম 5 জন করে সেনাবাহিনীর লোক থাকা দরকার। তো টোটাল করলে দাঁড়ায় যে বাংলাদেশে ওই সেনাবাহিনীর এই পরিমাণ সদস্য নেই। 1 লাখের বেশি সেনাবাহিনীর সদস্য ওয়াকারুজ্জামান সাহেব মোতায়েন করতে পারবেন না। আর 1 লাখ সেনাবাহিনীর সদস্য সারা বাংলাদেশে ভোট কেন্দ্র পাহারা দেওয়ার জন্য যথেষ্ট নয়। সেখানে দেওয়া হবে হচ্ছে আনসার এবং ভিডিপি, যাদের সংখ্যা সবচেয়ে বেশি, 2.5 লক্ষ। 2.5 থেকে 3 লক্ষ আনসার এবং ভিডিপি দেওয়া হবে, এবং এদের হাতে কোনো অস্ত্র থাকবে না। আনসার ভিডিপি থাকবে হচ্ছে নিরস্ত্র। তো এই নিরস্ত্র লোক 2.5 লাখ দিক আর আপনি 3 লাখ দিক, কিছু যায় আসে না তো। ওরা একটা সিভিলিয়ানের একটা অস্ত্রের সামনে একটা ভোট কেন্দ্রে যদি 40 জন আনসার ভিডিপির লোক থাকে, কিচ্ছু যায় আসে না, রক্ষা করতে পারবে না। তো সেই ক্ষেত্রে সেনাপ্রধান যে বারবার করে বলছেন যে তিনি এটি বলছেন, তাকে বলতে হয় তাই বলা, কিন্তু ইতিহাস বলছে, বাস্তবিক ঘটনা যেটা বলছে, গত 1-1.5 বছরের ঘটনা যেটা বলছে, যে কোনো ধরনের আইন শৃঙ্খলার পরিস্থিতি তারা স্বাভাবিক রাখতে পারেননি। যেটা তাদের দরকার, যেটা সরকারের কড়া নির্দেশ ছিল, শুধু সেইটাতে পেরেছেন, সেটা গোপালগঞ্জে। সেখানে তারা জনগণের উপরে চড়াও হয়ে সেখানে কোনো ওই
কাউন্টার মব করতে দেননি। আওয়ামী লীগের লোকরা যে কাউন্টার মব করেছিল এনসিপি লোকদের উপরে, সেই কাউন্টার মবটা করতে দেননি। কিন্তু অন্য কোনো জায়গায় তাদের সামনে, চোখের সামনে দাঁড়িয়ে ৩২ ভাঙা হয়েছে ৩-৩ বার। তারা নির্বিকার দর্শক থেকে যে দাঁত খিলাল করেছে, কানে কাঠি দিয়ে বসে বসে সুশ্রী দিয়েছে, পান খেয়েছে, গল্প করেছে, নির্বিকার। তো এই ঘটনাগুলো তো দৃশ্যমান। তাই কি করে আপনি এত জোর দিয়ে বলেন যে যে কোনো মূল্যে এই ব্যাপারটা প্রতিহত করা হবে? দরকার নেই তো, কারণ তারা বুঝতে পারছে যে কারা ঘটনাটা ঘটাবে। তাদের পক্ষে যদি তারা থাকে তাহলে তো তারা নিজেরাও চাচ্ছে সেইটা, যে হ্যাঁ এই যে এরকম একটা ঘটনা ঘটুক,